আচ্ছা, আপনি কি একটা জিনিস কখনো ভেবে দেখছেন যে দুইটা দেশের মধ্যে যখন ট্রেড হয় তখন তারা ডলার কেন ব্যবহার করে? আর দুনিয়ায় এত সব কারেন্সি থাকতেও এই ডলারই কেন গ্লোবাল কারেন্সি? জিনিসটা কি কোনো নর্মাল বিষয় নাকি কোনো ট্র্যাপ? আর আপনি যদি শুধু এই একটা জিনিস বুঝতে পারেন তবে জিও পলিটিক্সে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। এমনকি দুইটা দেশের অনলি ট্রেড দেখে আপনি বলে দিতে পারবেন যে তাদের ইন্টারনাল রিলেশনটা আসলে কেমন। তবে চলুন এইসব বিষয় নিয়ে কথা বলি আজকের ভিডিওতে। The US dollar. The US dollar. The US dollar. The dollar is facing a revolt. The world knows it as the king of currencies, but the dominance of the dollar is now under threat. More and more countries are looking for alternatives, and China's yuan is emerging as a clear challenger. দেখুন, লেনদেন জিনিসটা পৃথিবীতে হাজার বছরের পুরনো, কিন্তু সে সময়ে কোনো কারেন্সি এক্সিস্ট করতো না। সে সময় মানুষ বাটা সিস্টেমে কোনো কিছু কিনতো। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে বাটা সিস্টেমটা আবার কি? তো বাটা সিস্টেমটা এমন যে ধরুন আপনি ধান চাষ করেন, এখন আপনার প্রতিবেশী সে গম চাষ করে। এখন আপনার যখন গমের প্রয়োজন হবে তখন আপনি আপনার অংশ থেকে কিছু ধান আপনি প্রতিবেশীকে দিবেন এবং তার পরিবর্তে আপনি সেখান থেকে বা আপনার প্রতিবেশীর কাছ থেকে কিছু গম আপনি রিটার্ন পাবেন, এবং এই সিস্টেমকেই বাটা সিস্টেম বলা হতো। কিন্তু এই জিনিসটা আবার সব জিনিসের ক্ষেত্রে কম্পেয়ার করা যেত না। যেমন একজন ধরেন শিকার করে বা মাংস উৎপাদন করে, সে দাবি করে যে আমি কষ্ট করে মাংস উৎপাদন করি, সেটা ধান বা গম উৎপাদনের চেয়ে বেশি কষ্ট করে, তার জন্য আমাকে 1 কেজি মাংসের বিনিময়ে 2 কেজি ধান বা 2 কেজি গম দেওয়া প্রয়োজন। জিনিসটা শুধু মাংসের ক্ষেত্রে নয়, সে সময় অনেক জিনিসের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য মানুষ বসলো যে কি করা যায়, এবং তারা একটি সলিউশন বের করলো যে এখন থেকে আমরা এই বাটা সিস্টেম ব্যবহার করবো না, এখন থেকে এর পরিবর্তে আমরা ভ্যালুয়েবল মেটেলস ব্যবহার করব, যেমন সিলভার, কপার বা গোল্ড। এবং সব জিনিসেরই একটা নির্দিষ্ট দাম সিলেক্ট করে দেওয়া হলো যে মাংসের বদলে আপনি এতটুকু পাবেন, বা ধান বা গমের ক্ষেত্রে আপনি এতটুকু পাবেন। এবং ধীরে ধীরে এই মেটেলসগুলোই কয়েনের শেপ নেওয়া শুরু করে। কিন্তু প্রবলেম এখানেও ছিল, যেমন ধরেন আপনি লং টাইমে অনেক দূর পর্যন্ত ট্রেড করবেন, বা একটি দেশ থেকে অন্য দেশে ট্রেড করবেন, বা আপনি অনেক বেশি অ্যামাউন্টে ট্রেড করবেন, তখন মেজর প্রবলেমগুলো দেখা দিত। সেই সময় ট্রান্সপোর্ট ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না আজকের দিনের মতো। তো যাতায়াত সমস্যাটা অনেক বড় সমস্যা ছিল। প্লাস আপনি যাতায়াতের সময় অনেক বড় অ্যামাউন্ট যখন নিয়ে যাবেন তখন সেটা চুরি বা ছিনতাইয়ের মতো ভয়ও থাকতো। তো এই প্রবলেমটি সলভ করার জন্য 1154 সালে চায়নার ওয়াইন লিও নামের একজন ব্যক্তি এই প্রবলেমটি সলভ করে। তিনি সর্বপ্রথম এই ব্যাংকিং সিস্টেম চালু করে, এবং যখন কোনো ব্যক্তি তার গোল্ড এই ব্যাংকে জমা করত, সেই গোল্ডের পরিবর্তে একটি চেক লিখে দেওয়া হতো, যার মাধ্যমে ওই সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ধীরে ধীরে এই ব্যাংকিং সিস্টেমটাই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং এই যে চেক যেটা ছিল সেটা ধীরে ধীরে কারেন্সিতে রূপ নেওয়া শুরু করে। কিন্তু এর একটা শর্তও ছিল, যেমন আপনার ব্যাংকে যতটুকু গোল্ড ছিল আপনি ততটুকু পরিমাণেই কারেন্সি ছাপাতে পারবেন। সেই সময় ব্রিটেনের কাছে সবচেয়ে বেশি গোল্ড ছিল, এবং ব্রিটেনের কারেন্সি ছিল পাউন্ড। তো পৃথিবীতে যেসব ট্রেড হতো সেগুলো বেশিরভাগই এই পাউন্ডেই হতো। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই পাউন্ডের ভ্যালু দিন দিন কমতে থাকে, এবং ডলার ধীরে ধীরে মানুষের জনপ্রিয় কারেন্সিতে রূপ নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং তাদের জিডিপির প্রায় 25% ঋণ করতে হয়। অন্যদিকে যদি ইউএসের কথা বলি, তবে ইউএস যুদ্ধে যোগদান করে অনেক পরে, এবং এই যুদ্ধে যোগদানের আগ পর্যন্ত ইউএসের দুই পক্ষের কাছেই অনেক বেশি অস্ত্র, খাদ্য বা অন্যান্য সরঞ্জাম বিক্রি করে অনেক বেশি পরিমাণ গোল্ড রিজার্ভ করে। একই সাথে তারা ব্যাংকিং সিস্টেমও চালু করে। কিন্তু এখনও ইউএসের কাছে তেমন গোল্ড ছিল না, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তাদেরও অনেক বেশি ক্ষতি হয়েছিল। কিন্তু তারা গোল্ডের রিজার্ভ বাড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আরও অনেক বেশি অস্ত্র সেল করে এবং গোল্ডের রিজার্ভ আরও বাড়ায়। আনুমানিক ধরা হয় সেই সময় পুরো পৃথিবীর প্রায় 70% গোল্ড ইউএসের কাছে ছিল, এবং সেই সময়েই মানুষ পাউন্ডের পরিবর্তে ইউএস ডলার ব্যবহার শুরু করে। অন্যদিকে জার্মানিও একটি কাজ করে বসে। জার্মানি পাউন্ডের ভ্যালু কমানোর জন্য
পাউন্ডের ফেক নোট ছাপিয়ে তা বাজারে সাপ্লাই করে দেয়, যার কারণে পাউন্ডের ভ্যালু অনেক কমে যায়। জার্মানি আনুমানিক 5 লাখ পাউন্ডের ফেক নোট তৈরি করেছিল, যার কারণে পাউন্ডের ভ্যালু অনেক কমে যায় এবং অন্যান্য দেশ এই পাউন্ড ব্যবহার বন্ধ করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএসএ বাদে প্রায় অন্য সব দেশেরই ইকোনমি ক্র্যাশ করে এবং এর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ। দেশ পুনর্গঠনই তাদের কাছে কঠিন হয়ে পড়ছিল। ঠিক সেই সময় ইউএসএ একটি মাস্টার প্ল্যান সাজায়। সে 44টা দেশের প্রাইম মিনিস্টারকে সাথে নিয়ে একটি মিটিং করে, কিন্তু এই মিটিংয়ে ইউএসএ অন্যান্য দেশগুলোকে তার ট্র্যাপে ফাঁসিয়ে দেয়। 44 allied countries met at Bretton Woods in the US. 44 countries came together. They wanted to avoid another financial turmoil, so they created a system. ইউএস বলে যে প্রায় প্রত্যেকটা দেশের ইকোনমি ক্র্যাশ করেছে, এই অবস্থায় বৈদেশিক কোনো বাণিজ্য হচ্ছে না। যদি তোমাদের দেশ পুনর্গঠন করতে হয় এবং বিশ্ব বাণিজ্যে তোমাদের টিকে থাকতে হয়, তবে অন্যান্য দেশের সাথে ট্রেড করার সময় তোমাদের ইউএস ডলার ব্যবহার করতে হবে। এবং সেই সময়ে অন্যান্য দেশ বলে যে আমরা ডলার কোথায় পাবো। তো এর জবাবে ইউএস বলে যে যদি আপনাদের কাছে গোল্ড থাকে তবে সেই গোল্ডের পরিবর্তে আপনারা ডলার পেতে পারেন। যখন আপনারা সেই ডলার আবার আমাদের কাছে রিটার্ন দিবেন, তখন আপনাকে সেই পরিমাণ গোল্ড রিটার্ন দিয়ে দেওয়া হবে। অন্যথায় আপনি যদি ঋণ করতে চান ইউএসের কাছ থেকে, তবে আপনাকে ঋণ দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আপনাকে ঋণ দেওয়া হবে ডলারে এবং তা পরিশোধও আপনাকে ডলারেই করতে হবে। অন্যান্য দেশগুলো এই শর্তগুলো মেনে নেয়, কিন্তু আপনার মনে এখন প্রশ্ন উঠতে পারে যে অন্যান্য দেশ কেন এই সব শর্তগুলো মেনে নিচ্ছিল ইউএসএ। তো দেখেন, সেই সময় এই দেশগুলোর পুনর্গঠন এবং ব্যবসা বাণিজ্যের জন্য গোল্ডের প্রয়োজন ছিল এবং গোল্ডের সবচেয়ে বেশি রিজার্ভ ছিল ইউএসের কাছে এবং পাশাপাশি সাউথ আফ্রিকা এবং সোভিয়েত ইউনিয়নের কাছে। ইউরোপের এই দেশগুলোর সাথে সোভিয়েত ইউনিয়ন বা সাউথ আফ্রিকা কোনোটার সাথে ভালো সম্পর্ক ছিল না, তাই এক প্রকার তারা ইউএসের উপর ডিপেন্ড ছিল এবং বাধ্য হয়ে তারা ইউএসের কাছেই সাহায্যের জন্য চায়। তো এরপর ইউএস আরও একটি মাস্টার প্ল্যান সাজায়। ইউএস দেখলো যে বিশ্বের সব দেশেরই অয়েল প্রয়োজন, কারণ অয়েল ছাড়া কোনো ফ্যাক্টরি, কলকারখানা বা যানবাহন কোনোটাই চালানো সম্ভব না। এবং ইউএস খোঁজ নিয়ে দেখলো যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি অয়েল খনন করা হয়, তাই ইউএস সরাসরি সৌদি আরবের কাছে যায় এবং তাকে গিয়ে বলে আমরা তেল উত্তোলন করতে তোমাদের সহযোগিতা করব, প্লাস তোমাদের নিরাপত্তাও দেব। এর বিনিময়ে তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হলো তোমরা যখন তেল সেল করে পেমেন্ট নেবে, সেই পেমেন্টটা তোমাদের ডলারে নিতে হবে। তো এই জিনিসটা সৌদি আরব ইজিলিভাবে মেনে নেয়। তো এরপর অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারাও জিনিসটা খেয়াল করে যে আমাদের দেশের নিচেও তো অয়েল আছে, কিন্তু আমরা উন্নত টেকনোলজির অভাবে সেটা উত্তোলন করতে পারছি না। তো তারাও ইউএসের সাথে এই চুক্তিতে আবদ্ধিত হয়। এরপর অন্যান্য দেশের সামনে আরও একটা জিনিস এসে দাঁড়ায় যে যদি তোমাদের অয়েলের প্রয়োজন হয় বা যদি তোমাদের অয়েল কিনতে হয়, তবে তোমাদের কাছে ডলার থাকতে হবে। তো এই সব কাজ করার পর ডলার একটি গ্লোবাল কারেন্সিতে রূপ নেয়। তো এরপর অন্য কোনো কারেন্সি বা কোনো ব্যক্তি বা কোনো দেশ কারোর সাহস হয়নি ডলারের এগেনস্টে দাঁড়ানো, কিন্তু চেষ্টা করেনি এমনটাও না। তো সাদ্দাম হোসেনকে হয়তো আপনারা সবাই চেনেন। তো এই সাদ্দাম হোসেন চাচ্ছিল যে তার দেশের সাথে যখন অন্য কোনো দেশ বাণিজ্য করবে, সে পেমেন্ট দেওয়া নেওয়ার ক্ষেত্রে সে ইউরো ব্যবহার করছিল এবং এই জিনিসটা ইউএসএ কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই তার পরিণতি তো আপনারা হয়তো সবাই জানেনই, সেটা এক্সপ্লেন করলামই না। অন্যদিকে আপনি ইরান বলেন, আপনি রাশিয়া বলেন বা উত্তর কোরিয়া, তাদের উপর এত নিষেধাজ্ঞা কেন? কারণ তারা ইউএসের বিপরীতে যাওয়ার চেষ্টা করেছিল। এক কথায় বলতে গেলে ইউএস যতটা শক্তিশালী তাদের মিলিটারির জন্য, তার চেয়েও বেশি শক্তিশালী তাদের কারেন্সির জন্য। ইউএস বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে রাতারাতি কোনো দেশের ইকোনমি ক্র্যাশ করা তাদের কাছে এখন কোনো ব্যাপারই না। তো এই ডলার জিনিসটা কিন্তু একটা ট্র্যাপ, যা ইউএস অনেক আগেই তৈরি করেছিল এবং যা প্রতিনিয়ত ইউএসকে আরও শক্তিশালী হতে সাহায্য করছে। তো ইউএস ডলার নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই বলে যাবেন। আর এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে